বসুদেবসুতং দেবং কংসচানূরমর্দনম দেবকী পরমানন্দং কৃষ্ণং বন্দে জগৎগুরুম। শ্রীমদ্ ভগবদ গীতা চ্যাপ্টার 13, ত্রয়োদশ অধ্যায়। এই অধ্যায়টিকে অনেকেই খুব কঠিন অধ্যায় বলেন। তা কঠিন অধ্যায় এই জন্য যে এখানে বেদান্তের গভীরতম তত্ত্বগুলির প্রকাশ আছে এবং ব্যাখ্যাও আছে। গভীর সব তত্ত্ব যেগুলি, সেগুলির আলোচনা আছে। আমরা এর আগে বোধহয় 2টি ক্লাস নিয়েছিলাম, কিন্তু আমরা জানি যে সেগুলো কিন্তু সাফিসিয়েন্ট নয়, সেগুলো হয়নি। আমি একটি কসমোলজি চার্ট, একটি ডায়াগ্রাম দেখিয়েছিলাম। সেখানে ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ এই বিষয়টি বেদান্ত ভিত্তিক কিভাবে আলোচিত হয়েছে তা দেখিয়েছিলাম খুব সহজ করে। আপনাদের যাদের মনে আছে তারা বুঝতে পারবেন। তা অর্জুন প্রশ্ন করেছিলেন যে প্রকৃতি এবং পুরুষ, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এ কথাটা শুনে এসেছি। এদের সম্বন্ধে এতৎ বেদিতুম ইচ্ছামি। এটা আমাদের জানতে ইচ্ছে করে, কারণ এটাই তো একমাত্র জ্ঞেয় বস্তু। তা ভগবান তখন বলেছেন যে এই শরীরটা ক্ষেত্র, আর এই শরীরটাকে যে জানে সে হচ্ছে ক্ষেত্রজ্ঞ। শরীর আর শরীরই, এই শরীরের মধ্যে যিনি আছেন তিনি সব কিছু জানছেন। এই শরীরটাকে যে ক্ষেত্র কেন বলে, আপনাদের এই প্রশ্ন আসা স্বাভাবিক। ক্ষেত্র মানে তো আমরা বুঝি যে ক্ষেত্র মানে তো ক্ষেত, কর্ষণযোগ্য জমি, তাকে ক্ষেত্র বলি। সেখানে বীজ ফেলা হয়, গাছ উৎপন্ন হয়, ক্ষেত্র মানে তাই। এবং ক্ষেত্রে বীজ বপন করা হলে পরে সময় মতো ফল হয়। আমাদের শরীরে কর্মের সংস্কার রূপ বীজ রয়েছে, এবং সেই বীজের ফল সময় মতো প্রকাশিত হয় সুখ দুঃখের আকার নিয়ে। আমাদের কর্মের সংস্কারগুলো আমাদের চরিত্র তৈরি করে। শুভ কাজে শুভ ফল, মন্দ কাজে মন্দ। চরিত্রে তার প্রকাশ ঘটে, জীবনে তার প্রকাশ ঘটে, কালে প্রকাশ ঘটে। এই যে ফলগুলি, সংস্কারের যে ফলগুলি প্রকাশ পায়, সুখ দুঃখ, আনন্দ বেদনা, সংঘাত, চেতনা অচেতনা, এই নানা রকম, অর্থাৎ আমাদের জীবনে যে দুঃখ এবং আনন্দগুলি আসে, যেগুলিকে আমরা প্রিয় বলি এবং অপ্রিয় বলি, যেগুলোকে চাই, যেগুলোকে চাই না, সেগুলো সব কিন্তু আমাদের কর্ম সংস্কাররূপ বীজের ফল। সে বীজ আমাদের শরীরেই কিন্তু প্রচিত রয়েছে, এবং সেখান থেকেই কালে ফল আসে। ঠিক কৃষকরা যেমন খেতে ফল, বীজ বপন করার পর ফলের জন্য ওয়েট করে, মানে অপেক্ষা করে থাকেন, ঠিক তেমনিভাবেই আমরাও আমাদের কর্মসংস্কার রূপ বীজের ফল
রোপণ করি এবং বীজের ফল পাই, সময় মতো পাই। এজন্যই এই শরীরটির নাম ক্ষেত্র। আর ভগবান বলে দিলেন, দেখো বাপু, ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ তো বললাম, এর একটা বাস্তব উদাহরণ হচ্ছে এই যে ক্ষেত্রজ্ঞন চাপি মাং বিদ্ধি সর্বক্ষেত্রেই সুভারত। হে অর্জুন, ভারত, আমাকে তুমি ক্ষেত্রজ্ঞ বলে জানবে। কোথায়? সর্বক্ষেত্রেষু। সর্বক্ষেত্রেষু বলে হ্যাঁ, কোটি কোটি মানুষ আছে, জীবজন্তু আছে, গাছপালা আছে, অনেক বস্তু আছে, লক্ষ লক্ষ বস্তু আছে, নদী, জল, পাহাড়, গাছপালা, এক একটি সবাই ক্ষেত্র। সেই ক্ষেত্রে আমি আছি। অদ্ভুত ব্যাপার। আমি ক্ষেত্রজ্ঞ, আমি ক্ষেত্রজ্ঞ, এটি হচ্ছে ইংরেজিতে বলে প্রিন্সিপল অফ, সিঙ্গল প্রিন্সিপল অফ ইন্টেলিজেন্স। আমি বহু নই, আমি এক, সেই একমাত্র প্রিন্সিপল অফ ইন্টেলিজেন্স, ক্ষেত্রজ্ঞ। আমি এদের মধ্যে প্রত্যেকটা, এই যে অসংখ্য ক্ষেত্র, ফিল্ড, সেখানে আমি আছি। তার মানেটা কি হলো? যে প্রত্যেকটি জীবে জীবে আমি আছি, এবং সেই জন্যই তারা ভগবান হতে পারে। ক্ষেত্রজ্ঞ রূপে, ভগবান রূপে আমি প্রত্যেকটা জীবে আছি। কিন্তু এক প্রিন্সিপল, এক, এটা অদ্বৈত তত্ত্ব। আর সাংখ্যরা বলছে যে তিনি আমার মধ্যে একরকম আছে জীবাত্মা রূপে, ও প্রত্যেকের ভেতরে, সৌরভের ভেতরে একরকম আছে, শ্যামলের ভেতরে একরকম আছে, জীবাত্মা আলাদা। ওরা আলাদা রেখে দিয়েছে, ও যে অসংখ্য পুরুষ, অসংখ্য চৈতন্য। কিন্তু না, এখানে বলছেন যে আমাকেই জানবে, আমি সর্বক্ষেত্রে আমিই আছি, স্পষ্ট বলে দিচ্ছেন। এটা অদ্বৈতের রেফারেন্স। আর এই ক্ষেত্র এবং ক্ষেত্রজ্ঞ, এদের যে জ্ঞান, সেটাই হচ্ছে কিন্তু আসল জ্ঞান। যত জ্ঞানং মতং মম। তাহলে ক্ষেত্র কোনটা হচ্ছে? আমার সেই ডায়াগ্রামটা আপনারা মনে রাখুন। ক্ষেত্র হচ্ছে যে স্টেলার ওয়ার্ল্ড থেকে শুরু করে, অথচ নক্ষত্রমণ্ডলী, ইউনিভার্স, সেখান থেকে ছোট হতে 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 এসে আমরা ইন্ডিভিজুয়াল লাইফে আসছি। ইন্ডিভিজুয়াল লাইফ আবার ফিরে যাচ্ছে জীবাত্মায়, সুষুপ্তিতে। এই সমস্ত অঞ্চলটাই ক্ষেত্রের অঞ্চল, ক্ষেত্রের অঞ্চল। অর্থাৎ এই ক্ষেত্রকে দুটো ভাগে ভাগ করা হয়েছে। একটাকে বলা হয়েছে ম্যাক্রোকজম, আর একটাকে বলা হয়েছে মাইক্রোকজম। বিশ্ব ব্রহ্মাণ্ডকে বলা হয়েছে ম্যাক্রোকজম, ব্রহ্মাণ্ড, বৃহৎ ব্রহ্মাণ্ড ম্যাক্রোকজম, আর ক্ষুদ্র ব্রহ্মাণ্ড হচ্ছে ইন্ডিভিজুয়াল, জীব। এই দুটোই তত্ত্ব জানতে হবে। এবং স্বামীজি বলছেন যে তুমি ডিভাইন, পোটেনশিয়ালি ডিভাইন। কি করে জানবে? স্বামীজি বলছেন যে by controlling nature external and internal. এক্সটার্নাল নেচার হচ্ছে কোনটা? ম্যাক্রোকজম, যেটা সায়েন্স
সেই বৃহৎ জগৎকে জানার জন্য চেষ্টা করছে, ম্যাক্রোকজমকে জানার চেষ্টা করছে, কিন্তু এর পিছনে যে স্বয়ং ব্রহ্ম আছেন বড়র চেয়েও বড় রূপে, মহত মহিয়ান, সে খবর তাদের কাছে নেই। এটাই দুঃখের। কিন্তু তারা অন্তত বৃহৎ ব্রহ্মাণ্ডকে জানার চেষ্টা করছেন, সায়েন্স কন্ট্রোল করছেন বাই কন্ট্রোলিং নেচার এক্সটার্নাল, এক্সটার্নাল মানে যেটা দেখতে পাচ্ছি, আর বাই কন্ট্রোলিং নেচার ইন্টারনাল। ইন্টারনাল মানে আমার ভেতরে, জীবের ভেতরে যিনি আছেন সেটাকে জানতে হবে। জীবের ভেতরে আছেন আত্মা, আর এই বিশ্ব ব্রহ্মাণ্ডের পিছনে আছেন ব্রহ্ম। এই ব্রহ্ম এবং আত্মা দুটোই এক, এই হচ্ছে আসল তত্ত্ব। এই দুটোকে যে জানবে সেটাই সত্যকার জানা। সুতরাং একটাকে জানলে হবে না। সায়েন্স জানতে চেয়েছে বিশ্বব্রহ্মাণ্ডের স্বরূপ কি, জানতে গিয়ে কিন্তু জানতে পারছে না পুরোপুরি। কেন পারছে না? তারা মেটেরিয়াল ওয়ার্ল্ড থেকে শুরু করছে। তাহলে হাইড্রোজেন থেকে সব এসেছে। আমি বলেছিলাম, সেদিন বলেছিলাম যে হাইড্রোজেন কোত্থেকে এলো সে নিয়ে কোনো কিছু নাই, উত্তর নাই। ঈশ্বর থেকে জগৎ হয়েছে, কিন্তু ঈশ্বর কোত্থেকে হয়েছে তার উত্তর তো দিতে হবে। সেটা দিয়েছেন, বেদান্ত দিয়েছেন। আবার সেই বিশ্বব্রহ্মাণ্ড ভাঙতে ভাঙতে ক্ষুদ্র ক্ষুদ্র অণু, পরমাণু, নিউক্লিয়ার পার্টিকেল হয়ে গেল, গড পার্টিকেল হয়ে গেল, দেখা যায় না তাকে আর বহির্জগতে। তাহলে বিশ্বব্রহ্মাণ্ড, বিশাল বিশ্বব্রহ্মাণ্ড কোথায় গেল? সে চলে গেল আমাদের ভেতরে, আমাদের ভেতরে চলে গেল। সুতরাং আমাদের এই যে রিয়েলিটি যেটাকে বলছি, উইল গেট দ্য ফুল পিকচার অফ দিস রিয়েলিটি when we have this study of both macrocosm and microcosm. এই বিশ্ব ব্রহ্মাণ্ড একেও জানতে হবে। সুতরাং ফিজিক্যাল সায়েন্স একটা আসপেক্টকে জেনেছে, রিয়েলিটির, অবজেক্টিভ ওয়ার্ল্ডকে, আর আমরা হচ্ছে সাবজেক্টিভ ওয়ার্ল্ড, ইন্টারনাল নেচার। এই সাবজেক্টিভ ওয়ার্ল্ড কিন্তু জানবে আমাদের ভেতরে শরীর, মন, বুদ্ধি, তার ভেতরে আত্মা, তার পারে পরমাত্মা। এই তত্ত্বকে তাকে জানতে হবে। এবং যখন এই জানাটা যখন কমপ্লিট হচ্ছে, তখন কিন্তু এইটুকু বললে সব বলা হচ্ছে না যে শুধু যারা ধর্মকে নিয়ে আছেন তারাই এটুকু জানলেন। বিজ্ঞান আজকে সেই পথ ধরে ধরে এগোচ্ছেন, কারণ তারা পরমাণুর অস্তিত্ব পাওয়ার পর তাকে পরপর 200 ভাগে ভাগ করে যে অবস্থায় গড পার্টিকেলকে পেয়েছেন, তারপরে তারা আর বস্তু জগতে, ফিজিক্যাল ওয়ার্ল্ডে এক পাও এগোতে পারছেন না। তাদেরকেও এই পথে আসতে হবে, তাদেরকেও মানতে হবে। তেমনি যে রিলিজিয়ন জীবের ভেতরে তার অস্তিত্বকে খুঁজে পেয়েছে, জগতের ভেতরেও তাকে সেই সত্যকে খুঁজে বের করতে হবে। বিশ্বাস করতে হবে যে যারা বিজ্ঞানী, যে পথ ধরে তারা এগোচ্ছেন, সেই পথের প্রান্তে তারা পৌঁছেছেন, সে প্রান্তটাকে পূরণ করার দায়িত্ব এদের। এই ব্রহ্মত্ব এবং আত্মত্ব, এই দুটিকেই অ্যাবসলিউট অর্থে গ্রহণ করে এদের ভেতরে অভেদত্ব ঘোষণা করাই হচ্ছে কিন্তু সর্বোচ্চম সত্য। এটা আমি দেখিয়েছিলাম
এটি হচ্ছে সবচেয়ে বড় পাওনা আমাদের। অর্থাৎ যে চৈতন্য আমাদের ভেতরে আছেন, সেই চৈতন্যের খবর নিতে হবে। সেই চৈতন্য সর্বত্র ব্যাপ্ত, এবং চৈতন্য থেকেই জগৎ এসেছে, সেই চৈতন্যেই জগৎ ফিরে যাচ্ছে। এই যে ট্রাভেল হচ্ছে, এটা বিশাল ব্যাপার। তা আমরা বিশেষ ডিটেলসে যাব না, কারণ ডিটেলসে আমাদের আগেই যাওয়া হয়েছে। আমি সেই ডায়াগ্রামে আমি বলেছি আপনাদের। এই ক্ষেত্রকে জানলেই হবে না, ক্ষেত্রজ্ঞকেও জানতে হবে। ক্ষেত্রের দুটো পার্ট, ম্যাক্রোকজম, মাইক্রোকজম। এর ভেতরে ক্ষেত্রজ্ঞ আছে দুটোর ভেতরে, সবের ভেতরে। তাকে জানতে হবে কনসাস এলিমেন্ট। এরা হচ্ছে সব নন ইন্টেলিজেন্স প্রিন্সিপাল, অর্থাৎ মন, বুদ্ধি, চিত্ত, অহংকার, এসব, এবং বহির্বিশ্বের যে সমস্ত পার্টিকেল দেখছি, গ্রহ নক্ষত্র, সব হচ্ছে কিন্তু নন ইন্টেলিজেন্ট পার্টিকেল or principle. Non-intelligent particle or principle. There is a principle. ওই যে জীবভূত, আমরা বলি না একটা জীবভূত, তিনি জীবভূত হয়ে আছেন, সেই প্রিন্সিপালটাই তিনি, এই প্রিন্সিপাল অফ ইন্টেলিজেন্স, তিনি জীবভূত হয়ে আছেন, এই সনাতন জীবভূত। তৎক্ষেত্রং যচ্চ যাদৃক্চ যৎ বিকারী যতশ্চ যৎ সচ যো যৎ প্রভাবশ্চ তৎ সমাসেন মে শৃণু। তৎক্ষেত্রং যচ্চ, সেই ক্ষেত্র কি, আবার ডিটেলস বলবেন, সেই ক্ষেত্র কি শোনো। যাদৃক্চ, তার প্রপার্টিগুলো কি, গুণগুলো কি, সেগুলো জানাতে হবে। যত বিকারী যতশ্চ যৎ, সেখান থেকে বিকৃত হয়ে কি কি হয়েছে, সেই তত্ত্ব বিকৃত হয়ে কি কি হয়েছে পরপর, সেগুলো জানাতে হবে, সেগুলো জানতে হবে। সচ যৎ প্রভাবশ্চ, তাদের প্রভাবটা কি, অর্থাৎ তারা কি এফেক্ট ক্রিয়েট করে, কিভাবে আমাদের প্রভাবিত করে আমাদের জীবনকে। তৎ সমাসেন মে শৃণু, আমি সব সমাসেন মানে সংক্ষেপে আমি বলছি, ইন ব্রিফ আমি সব বলছি, সেগুলো শোনো। মহারাজজি বলছেন, স্বামী রঙ্গনাথজি, when you take the whole process of evolution from the cosmic stellar level to the organic level, মানে human level বা plantation level, and then to the human level, organic level, then to the human level, and study the whole phenomena, all that is Kshetra. এবং intelligent source, the intelligent aspect of this observed universe, the physical universe, is Kshetrogya. এই ক্ষেত্রজ্ঞ ব্যাখ্যা তিনি দিলেন, এর প্রপার্টি বলবেন, এর মডিফিকেশন বা বিকার কি কি হয়েছে, প্রকৃতি থেকে বিকৃত হয়ে আমাদের সব এই জগৎ তৈরি হয়েছে। পুরুষ প্রকৃতি ছিল, প্রকৃতি থেকে বিকৃত হয়েছে, কিভাবে বিকৃত হয়েছে সেসব বলবেন। আবার তার আগে বলছেন, এগুলো মন গড়া কথা বলছি না, ঋষিভীর বহুধা গীতং ছন্দোভি বিবিধৈ পৃথক ব্রহ্মসূত্র
পদৈশ্চৈব হেতুমত ভি বিনিশ্চিত। বলছেন ঋষিভীর বহুধা গীতম, ঋষিরা এর সম্বন্ধে বহু কথা বলে গেছেন, গান গেয়ে গেছেন, প্রশংসা করে গেছেন এই তত্ত্বটির। আর বিবিধ ছন্দবি, ছন্দবি মানে উপনিষদ, বিভিন্ন উপনিষদ, বেদিক শাস্ত্র যেটা, সেখানেও নানাভাবে এর কথা বলা হয়েছে। সেগুলো কিরকম? সেগুলো প্রচণ্ডভাবে যুক্তিনিষ্ঠ এবং বিনিশ্চিত, কনভিন্সিং, নিশ্চিত। সেগুলোর মধ্যে কোনো গালগপ্প নেই। অর্থাৎ যে কথাগুলো আমি বলতে যাচ্ছি এগুলো মন গড়া কথা নয়, ঋষিরা এগুলো কীর্তন করে গেছেন। বেদ এর সম্বন্ধে নানা বাক্য বলে গেছেন। এবং ব্রহ্মের অস্তিত্ব সম্বন্ধে নানা রকম পদ আছে যেগুলিকে অত্যন্ত যুক্তিযুক্ত বলে হেতুমত, সেগুলো হেতুমত উড়িয়ে দেওয়া যাবে এবং নিশ্চিত বিশ্বাস করতেই হবে, কনভিনসিংলি সেগুলো পুট করা হবে। So there was sound reasoning behind all these utterances. সেগুলো কি? মহাভূতানি অহংকার বুদ্ধি অব্যক্তমেব চ ইন্দ্রিয়াণি দশৈকঞ্চ পঞ্চ চেন্দ্রিয় গোচরাঃ। মহাভূতানি, মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, এইগুলি হচ্ছে পঞ্চ মহাভূত। আবার আছে পঞ্চস্থূল মহাভূত, পঞ্চস্থূল মহাভূত। সে স্থূল মহাভূত কি করে হয়েছে আমি সেটা যেদিনে বলেছিলাম ডায়াগ্রামে। এই পঞ্চ মহাভূত থেকে প্রত্যেকটা যে ভূত বা এলিমেন্ট তার 50% সাথে অন্য চারটের 12.5% যুক্ত হয়ে 100% হলো স্থূল ভূতগুলি তৈরি হয়েছে। যেমন ক্ষিতি মহাভূত, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম। তাহলে স্থূল আকাশ কিভাবে তৈরি হলো? না, সূক্ষ্ম আকাশের 50% আর বাকি অপ, তেজ, মরুদ আর ক্ষিতি, অপ, তেজ, এই চারটের মহাভূতের 12.5%। অর্থাৎ যেটির স্থূল আসপেক্ট আমরা নিতে চাচ্ছি তার 8 আনা আর বাকিগুলো 2 আনা 2 আনা করে, চারটের 2 আনা 2 আনা করে 8 আনা। তাহলে সবের ভেতরেই সবাই থাকছে। আকাশের ভেতরেও ক্ষিতি, অপ, তেজ, মরুদ এরাও রয়েছে। এখন স্থূল বায়ু কি করে হবে? বায়ু, সূক্ষ্ম বায়ুর 50%,
আর বাকি ক্ষিতি, অপ, তেজ আর বোম, এই যে চারটে সূক্ষ্ম মহাভূত আছেন, তাদের 12.5% করে থাকবে। এইভাবে সূক্ষ্ম মহাভূত এবং স্থূল মহাভূত, এই যে আকাশ যে আমরা এটা দেখছি ক্ষিতি, বলে যাচ্ছে ক্ষিতি, পৃথিবী, এই পৃথিবী তৈরি হয়েছে সূক্ষ্ম পৃথিবীর 50% দিয়ে, আর অপ, তেজ, মরুদ, বোম এই চারটের 12.5% দিয়ে। সেজন্য স্থূল ক্ষিতিটার ভেতরে, মাটির ভেতরে আমরা সবই পাই। মাটির ক্ষিতির যে বিষয় সেটা হচ্ছে গন্ধ, অপ, অপের বিষয় হচ্ছে স্বাদ, তেজের বিষয় হচ্ছে রূপ, মরুতের বিষয় হচ্ছে স্পর্শ, আর বোম এর বিষয় হচ্ছে শব্দ। এই যে পঞ্চমহাভূত, যে বিশ্বজগৎ, বিশ্ব ব্রহ্মাণ্ড আমরা যা দেখছি, আমরা অনেক সময় বলি যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে আমি যে ব্যক্তি মানুষ, তার সাথে যোগটা কোথায়? যোগটা হচ্ছে এইখানে। ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম এদের ভেতর থেকেই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, এই ভোগ্য বস্তুগুলো এসেছে, ঘুরছে ভেতরে, বাইরে ঘুরছে। কারণ আকাশ থেকে শব্দ আসছে, বায়ু থেকে স্পর্শ আসছে, তেজ থেকে রূপ আসছে, আগুনের রূপ আছে, পতঙ্গরা পুড়ে মরে, রূপ দেখলেই পুড়ে মরতে হয়, ছোটে একদল লোক। রূপ, রস, ওয়াটার, গন্ধ, পৃথিবীর গন্ধ। তা আমরা এই পাঁচটা জিনিসই তো ভোগ করি। সুতরাং এই পাঁচটা জিনিসকে ভোগ করি কি দিয়ে? ইন্দ্রিয় দিয়ে। শব্দকে ভোগ করি কান দিয়ে, রূপকে ভোগ করি, যে আগুন থেকে আসছে, রূপকে ভোগ করি চোখ দিয়ে, রসকে ভোগ করি জিহ্বা দিয়ে, স্পর্শকে ভোগ করি যেটা বায়ু থেকে আসছে ত্বক, চর্ম দিয়ে, চামড়া, ত্বক, আর গন্ধকে ভোগ করি নাসিকা দিয়ে। সুতরাং রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ এগুলো বাইরের জিনিস, এগুলোকে আমরা ভেতরে ঢুকিয়ে আনছি। বাইরের ক্ষেত্র থেকে আসছে, অন্তর ক্ষেত্রে প্রবেশ করছে, এবং সেখানে গিয়ে ওই বীজ ক্ষেত্রে, শরীরেতে বীজ প্রবেশ করলো, ওখান থেকে ফল আসবে। হ্যাঁ, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ আমরা চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এই পাঁচটা জ্ঞানেন্দ্রিয় দিয়ে, এটাকে বলে পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, এইটা দিয়ে আমরা সেগুলোকে ভোগ করি। তার এক্সটার্নাল ইজ অ্যাফেক্টিং দ্য ইন্টারনাল লাইফ থ্রু জ্ঞানেন্দ্রিয় অ্যান্ড থ্রু কর্মেন্দ্রিয়। কর্মেন্দ্রিয় বাক, পানি, পাদ, পায়ু, উপস্থ, এগুলো দিয়েও ভোগ করি। তা এই সব বলছেন যে মহাভূতানি, ক্ষিতি, অপ, তেজ, মরুদ, বোম, আকাশ থেকে বায়ু, বায়ু থেকে অগ্নি, অগ্নি থেকে জল, জল থেকে পৃথিবী উৎপন্ন হয়েছে, এই অর্ডারে এসেছে। অহংকার, বুদ্ধি, অব্যক্ত, অব্যক্ত মানে হচ্ছে আনম্যানিফেস্টেড ইন্টেলিজেন্স, অব্যক্ত এসেছে। তারপর এসছে ইন্দ্রিয়ানি দশৈকঞ্চ, 10টা ইন্দ্রিয় বললাম, ওটা পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, আর পঞ্চ কর্মেন্দ্রিয় বাক, পানি, পায়ু, পাদ, উপস্থ।
এইসব এলো। আর পঞ্চ চ ইন্দ্রিয় গোচরা, এই যে পঞ্চেন্দ্রিয় গোচরা, এইটাই হচ্ছে পাঁচটা সেন্স অবজেক্ট, রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, যেগুলো কানেক্টেড হয়ে যাচ্ছে এর সঙ্গে। রূপ রস শব্দ গন্ধ স্পর্শ কানেক্টেড হচ্ছে কার সাথে? চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক। বাইরের জগৎ অন্তর্জগতে প্রবেশ করলো, এইভাবে ভোগ্যবস্তু আছে, সেগুলোকে আমার ইন্দ্রিয় ক্যাচ করছে। তারপর আছে ইচ্ছা দেশ সুখং দুঃখং সংঘাত চেতনা ধৃতি এইতৎক্ষেত্রং সমাসেন সবিকারম উদাহৃতম। এখন আমি যদি, ওটা আছে তো, বাইরে রূপ রস শব্দ গন্ধ স্পর্শ আছে, আমারও চক্ষু কর্ণ জিহ্বা নাসিকা ত্বক এসব আছে, কিন্তু আমার যদি ইচ্ছে না জাগে, চোখ যদি দেখতে না চায় যে না একটা ভালো সুন্দর মুখ যাচ্ছে আমি দেখব না, ভালো শব্দ শোনা হচ্ছে আমি শুনবো না, এত ভালো ভালো সুস্বাদু খাবার আছে আমি সে খাবার খাবো না, আমি সে খাবার খাবো না, আমার দেশ আসছে। সুতরাং এই যে ইচ্ছা দেশ চেতনা ধৃতি সংঘাত, এই সব ক্ষেত্রের মধ্যে পড়ে যাচ্ছে। অর্থাৎ আমরা যে ডিজায়ার করছি, আমাদের ভেতরে যে হেট্রেড আসছে, আমাদের ভেতরে যে সুখ আসছে, প্লেজার পেন কষ্ট আসছে, সংঘাত আসছে, চেতনা আসছে, ধৃতি আসছে, এই সমস্ত যে কোয়ালিটিগুলো আছে সেগুলো আছে, কিন্তু সেগুলো ইচ্ছা এবং দেশের সঙ্গে সব যুক্ত হয়ে আছে। অদ্ভুত সব জিনিস। এদের সে সংঘাত, ইচ্ছা দেশ চেতনা ধৃতি সুখ দুঃখ, সংঘাত, সংঘাতের কম্বিনেশন অফ এরা এই সমস্ত আসছে, এটা এদের সমস্ত কম্বিনেশনটা সমবায়টা হয়ে যাচ্ছে সংঘাত। এইসব ক্ষেত্র এগুলো হচ্ছে মডিফিকেশন। সেই তত্ত্ব প্রিন্সিপাল অফ ইন্টেলিজেন্স, সেই তত্ত্ব ক্ষেত্রজ্ঞ তত্ত্ব এইভাবে বহু হয়ে যাচ্ছে, বহু হয়ে যায় হচ্ছে বিকৃত হয়ে যাচ্ছে। সাংখ্যে প্রকৃতিকে মানে প্রকৃতি থেকে বিকৃতি আসছে, কিন্তু পুরুষের প্রকৃতি বিকৃতি শূন্য, সেখানে এরা সব থেমে যাচ্ছে। চৈতন্য যেটু মনে থাকবে যা। এবার জ্ঞানের কথা আসছে, বলছেন যে আমি তোমাকে এত সব বললাম, তোমাকে এত সব বললাম, বিকারের কথা বললাম, ক্ষেত্রটা কি বললাম, এখন শোনো জ্ঞানের কথা। এই জ্ঞানের কথা বলছেন, জ্ঞান কিভাবে আসবে সেই কথাগুলো বলে, মিনস অফ নলেজ।
শুধু বললে তো বুঝতে পারবে না, জ্ঞান তো আছেই। জ্ঞানের কথা তো বলাই হচ্ছে যে জ্ঞান হচ্ছে সৎচিৎ আনন্দস্বরূপ, সেটা আমরা জানি। কিন্তু শুধু বললে হবে না, শ্রী ভগবান বলে দিচ্ছেন কিভাবে আসবে। অমানিত্যম, অদম্ভিত্বম, অহিংসা, স্খান্তি, আর্জবম, আচার্যোপ উপাসনং, শৌচং, স্থৈর্যং, আত্ম বিনিগ্রহ। হচ্ছেন অমানিত্যং, নিজের জন্য সে মান চায় না, যে নিজে মানি একথা সে প্রতিষ্ঠিত করতে চায় না, তার এইরকম বিনয়ী ভাব। সুতরাং এটা বিনয়। অদম্ভিত্বম, সে খুব ভালো ছেলে, সবাই জানে ভালো ছেলে, কিন্তু সেটা সে বলে বেড়ায় না, সেটা সে দেখায় না, দম্ভ নেই যার। অহিংসা, সে কাউকে আঘাত করে না, সে জানে সর্বভূতে আমিই তো রয়েছি, আমি কাকে আঘাত করব, যাকে আঘাত করব তাহলে তো তাকেই আঘাত করা হচ্ছে, সেজন্য সে অহিংসা নেয়। স্খান্তি, সে সহ্য করে, সহ্য শক্তি বেশি। আর্জবং, ঋজুতা, স্ট্রেট ফরওয়ার্ডনেস, আপরাইটনেস, স্ট্রেট ফরওয়ার্ড, ঋজুতা, সরল। আচার্যোপাসনং, আচার্যের সেবা করে। আচার্যের সেবা না করলে তো জ্ঞান পাওয়া যাবে না, আচার্যের কাছেই তো সব, টিচার। আর শৌচং মানে হচ্ছে সে পিওর, সে শরীরটাকে ধুয়ে মুছে পরিষ্কার রাখে, কলুষিত করে না। শৌচক, এই যে পিওরিটি, এটা এক ধরনের। স্থৈর্য, স্থিরতা, স্টেডিনেস। আত্ম বিনিগ্রহ, সেলফ কন্ট্রোল, নিজেকে শাসন করে। অর্থাৎ যা দেখলো তাই পাবে তা না, নিজেকে নিগ্রহ করে, শাসন করে। তুমি ওটা দেখেছো বলেই তোমাকে পেতে হবে তা না, এই জিনিস তোমার পক্ষে কল্যাণকর নয়, বিচার করে তুমি ওটাকে বাদ দাও, আত্মশাসনের মধ্যে নিয়ে যায়, অস্টারিটি এসবের ভেতরে যায়। অর্থাৎ নিজেকে সংযত রাখে, সেলফ ডিসিপ্লিনের মধ্যে চলে। অর্থাৎ তার ভেতরে যে ক্ষমতা আছে, শক্তি আছে, তার বাজে ব্যবহার করে না। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম, অনহংকার এই বচ, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দোষানুদর্শনম। ওই জ্ঞান লাভের জন্য এতগুলি দরকার হলো। অর্থাৎ আমার ব্যক্তি জীবনকে উন্নত জীবনে নিয়ে যেতে হবে। সে জীবনটা ভোগের দ্রব্যগুলো প্রচুর পরিমাণে আমার সামনে আছে বলে ওই পাঁচটায় জিনিসই ভোগ হবে, তো রূপ রস শব্দ গন্ধ স্পর্শ, আর কিছু তো ভোগ নেই। ওই পাঁচটা জিনিসকে ভোগ করার জন্য আমরা সবাই লালায়িত। কিন্তু এই যিনি আমাকে জানতে চান, যিনি জ্ঞান জানতে চান, জ্ঞান কি বস্তু, ক্ষেত্রজ্ঞ হতে চান, নিজের শরীরের ভেতরে যিনি আছেন তাকে যিনি জানতে চান, তাকে এই ডিসিপ্লিনের মধ্য দিয়ে যেতে হবে। ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্যম অনহংকার এবচ। ইন্দ্রিয়ার্থেষু মানে হচ্ছে ওই যে বললাম বিষয় রস, বিষয়, পঞ্চ বিষয়।
চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, এরা যে ভোগ্য বস্তুগুলোকে চায়, রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শ, সেখানে বৈরাগ্য থাকা দরকার। অর্থাৎ সেগুলো ভোগে বিরত থাকতে হবে। অনহংকার এবচ, অহংকারী হওয়া চলবে না। আমি করলে হবে না, আমার মর্যাদায় থাকবে, আমার কর্তৃত্বই সর্বত্র থাকবে, তা না। অন্যের সিদ্ধান্তকেও গ্রহণ করতে হয়, নিজের স্ট্যান্ড, অবস্থান ছেড়ে দিতে হয়। আর অদ্ভুত কথা, জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি, দুঃখ, দোষানুদর্শনম, বুদ্ধদেবের জীবনে চারটি জিনিস এসেছিল তো। তিনি জরা দেখলেন, ব্যাধি দেখলেন, মৃত্যু দেখলেন, তারপরে সন্ন্যাসকে দেখলেন। এসব দেখছি আমরা চতুর্দিকে, অনুভবও করছি, কিন্তু তাদের উপরে কোনো রিফ্লেকশন নেই। এদের ভেতরে আমরা কোনো দোষ দেখি না। বলছে জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি। আমাদের জন্ম হচ্ছে, জন্মগুলো অনেক সময় শুভ হয় না। কেউ নিজের জন্মের জন্য খুব অহংকার করে, গর্ব করে, কেউ তেমন করে না, লো বার্থ। শরীরগুলোও সেভাবে পরিপুষ্ট হয় না। শরীরের অর্গানগুলো হলে পরও মন, বুদ্ধি, চিত্ত, অহংকার এগুলো উল্টোপাল্টা হয়। আমরা জন্ম থেকেই তো আলাদা হয়ে আছি না, একে আরেকজনের সঙ্গে আলাদা। কেউ বুদ্ধিমান, কেউ মানসিকভাবে খুব সংযত, কেউ উচ্ছৃঙ্খল, কত রকম স্তর আছে। মৃত্যু দেখতে পাচ্ছি, জন্ম দেখছি, তার মৃত্যুও দেখছি। এখন মৃত্যু কারো আগে হচ্ছে, কারো পরে হচ্ছে। কেন হচ্ছে? দোষটা তো দেখতে হবে। জরা দেখছি, ব্যাধি দেখছি। এই শরীর একটা ষড়বিকারের অধীন। এলো অস্থি, জায়তে, বর্ধতে, বাড়ছে, বিপরিণমতে, একেবারে হায়েস্ট লেভেলে চলে গেল। তারপর অপক্ষীয়তে, তারপর কমতে শুরু করল, তারপর নশ্বতি, নষ্ট হয়ে গেল। যে জিনিসের জন্ম আছে সেই জিনিসের মৃত্যু হবেই, যে জিনিসের শুরু আছে তার শেষ আছে। সেই জন্য এই জগৎটা অনাদি, আদি নেই। যার আদি আছে তার অন্ত আছে। সেই জন্য ব্রহ্ম অনাদি। যে জিনিসের আবির্ভাব আছে তার চিরভাব আছে, দেখতে পাচ্ছি তো তার পিছনে ছুটে লাভটা কি? আর এই দেহের মধ্যে, এই ক্ষেত্রের ভেতরে ব্যাধি আছে, দুঃখ আছে, এগুলো, কিন্তু এগুলো শুধু তো নেই, এগুলো আমাদের দুঃখ দেয়, এগুলো দোষযুক্ত, সেগুলো দেখতে হয় তো। সেগুলো যেন আমাদের মনের মধ্যে কিছু অন্তত ঢেউ তোলে, তরঙ্গ তোলে। এগুলো সব দুঃখময়। জন্ম, মৃত্যু, জরা, ব্যাধি এসব দুঃখ। এগুলোর জন্য আমাদের একটু তো ভাবতে হবে। এই ক্ষেত্রের ভেতরে এইসব দোষগুলো যখন দেখি তখনই তো ভাবতে হবে যে তাহলে ক্ষেত্রজ্ঞকে একটু ধরি। তত্ত্বটা যখন জানা আছে তখন সেখানে একটু যাই। আর এই শরীরটা আমাকে তো সেইভাবে সাহায্য করছে। এই ক্ষেত্রের ভেতরে
আমি যতদিন বদ্ধ হয়ে আছি ততদিন এইগুলি আমাকে পীড়া দিচ্ছে। সে পীড়ার বোধটা কেন এখনো জাগছে না? এই যে বলছেন, অশক্তির অনভিসঙ্গ পুত্র দ্বার গৃহাদিষু নিত্যং চ সমচিত্তত্বং ইষ্টানিষ্টুপপত্তিষু। বলে তবু তো পুত্র স্ত্রী দ্বার এবং গৃহ, এটা আমার পুত্র, এটা আমার স্ত্রী, এটা আমার গৃহ, এদের সঙ্গে তবু তো আমরা আইডেন্টিফাইড হয়ে আছি, তবু তো আমরা আইডেন্টিফাইড হয়ে আছি যেটা আমার। এই যে আমার সম্বন্ধটা, এতে অন্যরকম চিন্তা আসছে না কেন? নন অ্যাটাচমেন্ট, অশক্তি, অনাসক্তি আসছে না কেন? বাড়ির সাথে, সন্তানের সঙ্গে, স্ত্রীর সঙ্গে আইডেন্টিফিকেশন থাকবে না। তারা আলাদা আলাদা আছে, আমি আলাদা আলাদা আছি। আমি তাদের সঙ্গেও মারা যাব না, তারাও আমার সঙ্গে মারা যাবে না। বিচ্ছেদ তো হবেই, কেন এই সত্যটা দেখি না? সুতরাং তাদের সঙ্গে এইরকমভাবে অভেদ হয়ে আছি কেন? কেন একটু আইডেন্টিফিকেশনের অভাব আসছে না? কেন একটু আলাদা ভাব আসছে না? যে তারা আলাদা, আমি আলাদা। এই নন অ্যাটাচমেন্ট, অশক্তি, অনাসক্তি, এই অ্যাটিটিউডটা আসছে না কেন? প্রভৃতি গৃহাদিষু আরো অনেক হাজার হাজার আছে। সুতরাং তা সেই জ্ঞান, মানে ক্ষেত্রজ্ঞ যে, তাকে যদি জানতে চায় তাহলে এই নন অ্যাটাচমেন্টকে সঙ্গে নিতে হবে। পুত্র, স্ত্রী এবং গৃহ প্রভৃতি। গৃহ মানে গৃহ তো শুধু নয়, ব্যাংক ব্যালেন্স আছে, সব কিছুই আছে তার ভেতরে। আমার যা কিছু জমানো জিনিস সব আছে ভবিষ্যতের জন্য। সব কিছুর ভেতরে একটা বৈরাগ্য আসবে, আইডেন্টিটি আসবে না, নন আইডেন্টিটি আসবে। এবার আলাদা, আমি আলাদা, আমি চলে গেলে ওগুলো সব থাকবে, ওগুলো আমার তো নয়। এই ঘর তো আমি বাবার কাছ থেকে পেয়েছি, এগুলো আমার নয়। আর মন সবসময় শান্ত থাকবে, চিত্ত। কিসে মন শান্ত থাকবে? নিত্যই শান্ত থাকবে, সমান থাকবে, চিত্তোত্তম, নিত্যম, কনস্ট্যান্টলি শান্ত থাকবে। কোন বিষয়ে? ইষ্ট এবং অনিষ্ট এদের আগমনের সঙ্গে সঙ্গে। উপপত্তি হচ্ছে আগমন, ইষ্টানিষ্ট উপপত্তিষু। ইষ্ট যেটা পছন্দ করি, আর যেটা অনিষ্টকর, আনডিজায়ারেবল, এটা ডিজায়ারেবল, ওটা আনডিজায়ারেবল। এই দুটো বিষয়ে আমার চিত্ত, অর্থাৎ আমার মন সমরূপ থাকবে, সমান থাকবে। ওই জ্ঞানের জন্য ব্যক্তি, আমার ক্ষেত্রের ভেতরেতে আমাকে কিছু জিনিস আনতে হবে, কিছু জিনিসের আমি আহ্বান করব স্বতঃস্ফূর্তভাবে। সেগুলি পরপর বলে যাচ্ছেন: অমানিত্য, অদম্মিত্য, অহিংসা, শান্তি, আচার্যোপাসন, আর্জব, স্থৈর্য, শৌচ, আত্মবিনিগ্রহ, বৈরাগ্য, অলঙ্কার, ইন্দ্রিয়ার্থেষু বৈরাগ্য,
রূপ শব্দ গন্ধ স্পর্শে যাব না, জন্ম মৃত্যু জরা ব্যাধি দুঃখ দেখবো এদের ভেতরে, আর অশক্তি অনাসক্তি থাকবে, এবং পুত্র দ্বার এবং গৃহ প্রভৃতিতে আমার আইডেন্টিফিকেশন থাকবে না। আর ভালো এবং মন্দ অর্থাৎ পছন্দ এবং অপছন্দ যাই কিছু আমার জীবনে আসুক না কেন, সেটাকে সমানভাবে সবসময় দেখব যে আমার কাছে ভালোটা যেটা এসেছে প্রিয় সেটাও ভালো, আবার যেটা অপ্রিয় হয়ে এসেছে সেটাও খারাপ না, আমি দুটোতেই সমান থাকব। মই চ অন্য যোগেন মাং, মই চ অনন্য যোগেন ভক্তির অব্যভিচারিণী বিবিক্ত দেশসেবিত্বং অরতির জনসংসদী। খুব সুন্দর কথা। যে বলছেন যে আমাতে ভক্তি থাকবে তার, এবং কিরকম অনন্য যোগেন, মানে সে ভক্তি কোনো কিছুকে অপেক্ষা করে নয়। আমি কিছু পেলাম, দেবতার কাছে মানুষ করলাম, আমাকে একটা পুত্র সন্তান হোক, খুব বুদ্ধিমান পুত্র হোক পেলাম, অতএব আমি তার প্রতি ভক্তিমান হলাম, তা নয়। পুত্র আসুক যাক, মরে যাক, থাক, উন্নতি করুক অবনতি করুক, আমি তোমার প্রতি অনুরক্ত সমানভাবে। অনন্য যোগেন ভক্তি অব্যভিচারিণী, অর্থাৎ কোনো কিছু এটাকে ব্রেক করতে পারে না, কোনো কিছুই। I am not going to mix up anything with it অব্যভিচারিণী, মানে এটা একেবারে পিওর থাকবে, এটার সাথে আর একটা জিনিসকে মিশিয়ে আমি করি না। এই ভক্তি অব্যভিচারিণী, স্থির, আনমিক্সড, আর পাঁচটা জিনিসের সঙ্গে একে মিশিয়ে দিই না আমি। তোমার প্রতি ভক্তি এরকম অচলা, বিবিক্ত দেশসেবিত্বং। হ্যাঁ, নির্জন বাস দরকার। বিবিক্ত মানে নির্জন, বিবিক্ত দেশ, নির্জন দেশ সেবা করতে হবে। আমরা 10 দিন বাড়ির বাইরে থাকতে পারি না তো। মাস্টারমশাই 23-24 দিন ছিলেন, আরো বেশি ছিলেন, কথামৃতে আছে তো। তিনি এসে গুরুর কাছে এসে দক্ষিণেশ্বরে বাস করছেন। একবার কলকাতায় যাওয়ার খুব দরকার হয়েছিল, তো অনেক ভয়ে ভয়ে মাস্টারমশাই ঠাকুরকে বলছেন যে মশাই একটু গেলে হয় না। বুঝতে পেরেছেন, গেলে মানে বাড়ি যাবে। যেই বলেছে হ্যাঁ একটু কাজ আছে, না না কাজ টাজ কিছু নেই, আর কিছু বলতে হলো না। মাস্টারমশাই বকুনি খেয়ে চলে এলেন। কথা তুমি এসেছো এখানে বিবিক্ত দেশ সেবা করার জন্য, নির্জন বাস করার জন্য। অরতি জনসংসদী। আমরা এই যে লকডাউন পিরিয়ডে আমাদের কোনো লোকজনের সাথে ব্যবহার তেমন যোগাযোগ নেই, ঘরেই বসে থাকতে হয়। তো এটা যে কত উপাদেয় সেটাই বলছেন এখানে, যে এত লোকের মাঝে হই হই হট্টগোল করে ঘুরে বেড়াচ্ছ, হই হুল্লোড় করছো, এটা যে তোমাকে তোমার ঈপ্সিত যে শ্রেয় লাভ তার থেকে তোমাকে যে অনেক পিছনে ফেলে দিচ্ছে, অনেক দূরে ফেলে দিচ্ছে, বুঝতে পারছো না? অরতি মানে যেখানে তোমার রতি নেই, আনন্দ নেই, অরতি, বরং যেখানে বিদ্বেষ আছে। কোথায়? জনসংসদী, সোসাইটি অফ মেন অ্যান্ড উইমেন। মানুষের সাথে দেখা সাক্ষাৎ করতে গেলেই তোমার সবচেয়ে ঘৃণাবোধ হয়। অর্থাৎ মানুষের সঙ্গ, আমি ভগবানকে নিয়ে আছি, হ্যাঁ, নির্জন বাস করছি, সেখানে অন্য কেউ আসবে না, মানুষ যেন কেউ না থাকে। আমাদের এখন প্রত্যেক জীবনের প্রতিটা মুহূর্ত
হ্যাঁ, আর 10-12 জন লোককে সঙ্গে না নিয়ে চললে ভালো লাগে না। এই যে অরতির জনসংসদী, জনসমাগম দেখলে পরে মাথায় যেন বজ্রাঘাত হয়, বজ্রাঘাতে মাথা যেন ভেঙে পড়ে, এইরকম ভাবনা। অদ্ভুত জিনিস। আমাদের যারা এইরকম ভক্তিমান এবং নির্জন সেবা করে, নির্জনে বাস করতে ভালোবাসে, এবং মানুষজন দেখলে যে যন্ত্রণা অনুভব করে, আনন্দ তো নয়, অরতি জনসংসদী, এক অদ্ভুত জিনিস। সময় হয়ে গেল, আজকে থাক। জয় মা, হরি ওম তৎসৎ। গীতা হয়ে গেল, তাহলে 16 এবং 26 তারিখে কথামৃত পাঠ এবং ব্যাখ্যা হবে বিকেল 4টে থেকে 5টা, 16 এবং 26-এ। জয় মা।